আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে এমন একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গভীর রাজনৈতিক হিসাব নিকাশের বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে ভেতরে ভেতরে সবাই ফিসফাস করছে। ড্রয়িং রুমে ঝড় উঠছে, কিন্তু প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলার সাহস খুব কম মানুষেরই আছে। কতটা হলো, কাল সকালে যদি সেনাবাহিনী মাঠ থেকে তাদের ব্যারাকে ফিরে যায়, তবে এই সরকার কি একদিনও টিকবে? অনেকেই হয়তো এই প্রশ্নটা শোনা মাত্রই চোখ বন্ধ করে বলে দেবেন, না, টিকবে না। এই সরকারের পতন নাকি সেফ সময়ের ব্যাপার। কিন্তু আসলেই কি তাই? নাকি এর পেছনে এমন কোনো গভীর রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে, যা আমরা আমাদের সাধারণ চোখে কোনোভাবে দেখতে পাচ্ছি না, অথবা দেখতে চাইছি না? দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে আর বুঝতে হবে বাংলাদেশের বর্তমান ক্ষমতার আসল ভর কেন্দ্রটা আসলে কোথায়। পুরো আলোচনাটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, তবে এমন কিছু হিসাব নিকাশ মেলাতে পারবেন যা হয়তো আপনাকে রীতিমতো চমকে দিতে পারে। আর হ্যাঁ, আলোচনার একটু গভীরে গেলে এমন কিছু অদ্ভুত টুইস্ট বা সম্ভাবনার কথা আমি বলবো, যা শুনলে হয়তোবা অনেকেরই রাতের ঘুমও হারাম হয়ে যেতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের ফিরে আসার যে একটা গোপন সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা নিয়ে বর্তমান সময়ে কেউ কিন্তু তেমন একটা কথা বলছে না। তাই ধৈর্য ধরে একটু শোনার অনুরোধ রইল। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, গত কিছুদিন ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় যে গুঞ্জন, সেটি হলো আগামী জুন মাস থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই সেনা প্রত্যাহারের কথা আসলো কেন? এখানে কি সরকারের সাথে সেনাবাহিনীর কোনো ইগোর লড়াই চলছে, নাকি কোনো অদৃশ্য দূরত্ব এই দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে? দর্শক, এর একটা বড় কারণ হলো, কোনো রাজনৈতিক সরকারই আসলে দীর্ঘমেয়াদে চায় না তাদের গায়ে সেনা সমর্থিত তকমাটা লেগে থাকুক। তারা বারবার দেশি এবং বিদেশি মিডিয়াকে এবং সাধারণ জনগণকে প্রমাণ করতে চায় যে নিজেদের পায়ের নিচের তাদের যথেষ্ট শক্ত মাটি আছে, তাদের বিশাল জনসমর্থন আছে। বিরোধী শিবিরের অনেকেই যেমন খোঁচা দিয়ে বলছেন, ডক্টর ইউনূসের সরকার যেমন সেনাবাহিনীর উপর ভর করে টিকে ছিল, ঠিক তেমনি তারেক রহমান সাহেবের সরকারও সেনাবাহিনীর সাপোর্ট ছাড়া 1 ঘন্টাও কিন্তু টিকবে না। এই যে একটা বদনাম, এই যে একটা মানসিক চাপ, এটা থেকে নিজেদের মুক্ত করে নিজেদের বীরত্ব দেখানোর জন্যই হয়তো একটা সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনী আবার পুরোপুরিভাবে বেরাককে ফিরে যাবার। কিন্তু রাজনৈতিক এই অহংবোধের বাইরে গিয়ে যদি আমরা নিরেট বাস্তবতার দিকে তাকাই, তবে ছবিটা কিন্তু ভীষণ ভয়াবহ। গত 2 বছরে, বিশেষ করে শেখ হাসিনার মতো একজন প্রতাপশালী শাসকের পতনের পর দেশের যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে ওই সেনাবাহিনীর কাঁধেই ভর করে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিন্তু চলছে। আপনারা যদি একটু খোলা চোখে চারপাশের দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন এখন রাস্তায় যে চাঁদাবাজি, খুন, ধর্ষণ বা মব কালচার চলছে, তা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে আছে, কেবল ওই জলপাই রঙের পোশাক আর সেনাবাহিনীর টহলের কারণে। দেশের মানুষ পুলিশকে আর আগের মতো কিন্তু ভয় তো পায় না, বরং পুলিশ এখনো তাদের সেই ভয়াবহ মানসিক ট্রমা থেকে বের হয়ে আসতে পারে। পুলিশের পোশাক হয়তো বদল হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের সেই আত্মবিশ্বাস তো আর রাতারাতি কোনোভাবেই ফিরে আসে। এটা সময় সাপেক্ষ বিষয়। একটা বাহিনী যখন দেখে চোখের সামনে তাদের সহকর্মীদের পিটিয়ে মারা হয়েছে, তখন সেই ট্রমা কাটানো আসলে সহজ কথাও নয়। এর মধ্যে তারা তিনটি বড় বড় রাজনৈতিক ক্ষমতার
পালাবদল দেখেছে। একবার শেখ হাসিনার গ্রুপ গেল, এরপর ডক্টর ইউনূসের গ্রুপ গেল। জামাতের একটা বড় প্রভাবও গেল। আর এখন আবার নতুন করে বিএনপির একটা বিরাট দাপট শুরু হয়েছে। ফলে এখন যারা থানায় বসে আছেন তারা আসলে চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারা জানেন না আসলে কাল সকালে কার হুকুম মানতে হবে বা কার কথা না শুনলে বদলি হয়ে যেতে হবে। আর ঠিক এই চরম অরাজকতার জায়গাতেই সেনাবাহিনী কিন্তু একটা বিশাল ঢাল হয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছে। সেনাবাহিনীর ভয়টা এখনো কিন্তু মানুষের মনে কাজ করে দেখেই রাজনীতির যে হানাহানি, মারামারি, কাটাকাটি সেটা অন্তত ৯৮% বন্ধ আছে। যারা সুযোগ সন্ধানী, যারা চাঁদাবাজ বা অপকর্ম করার জন্য মুখিয়ে আছে, তারা কিন্তু এখন স্রেফ চোখ বুজে অপেক্ষা করছে কখন আসলে সেনাবাহিনী মাঠ থেকে পুরোপুরিভাবে সরবে। দর্শক, আমাদের দেশের মানুষের একটা অদ্ভুত এবং আমি বলবো ভীষণ জঘন্য একটা চরিত্র আছে। ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, ক্ষমতাধরদের তোষামোদ করার জন্য এরা যে কোনো স্তরে কিন্তু নেমে যেতে পারে। এই তো কিছুদিন আগেও যারা ডক্টর ইউনূসের আশেপাশে ঘুরার জন্য, তার জুতো এগিয়ে দেওয়ার জন্য লাইন দিত, তারাই কিন্তু আবার সুযোগ বুঝে এখন তাকে গালিগালাজ করতে কোনোভাবেই ছাড়ে না। অবস্থা এমন যে বাংলাদেশে একসময় ইউনূস নামে কেউ ছিলই না। সেটাই মানুষ ভুলে যেতে বসেছে। এই একই কথা তারেক রহমান সাহেবের বেলাও কিন্তু মারাত্মকভাবে প্রযোজ্য। যারা একসময় তাকে নিয়ে জঘন্য সব কথাবার্তা বলতো, তাকে নানাভাবে যেভাবে পারতো যে কোনো জায়গায় গালাগালি করত, তারাই এখন দরবেশ সেজে তাকে রীতিমতো কিন্তু আমি বলবো না পারছে তারা শুধুমাত্র বাবা ডাকতে অথবা আব্বা ডাকার জন্য মুখিয়ে আছে। সুপ্রিয় দর্শক, আর ঠিক এখানেই আসে আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট। একটু ঠান্ডা মাথায় আপনারা ভেবে দেখুন তো, সেনাবাহিনী যদি সত্যি জুন মাসে একদম পুরোপুরিভাবে উঠে যায় বা ধাপে ধাপে ক্যান্টনমেন্টে ফিরে যায়, আর সেই সুযোগে মাঠে যদি একটা বিশাল অরাজকতা কিংবা প্রশাসনিক ভ্যাকুয়াম তৈরি হয়, তবে এর চূড়ান্ত ফায়দাটা আসলে কে নেবে? অনেকে হয়তো খুব সাধারণ হিসাব কষে ভাবছেন বিএনপি, যেহেতু এখন মাঠে বিএনপি সব থেকে বড় দল, তাই তারা হয়তো একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। কিন্তু রাজনীতির হিসাব এত সহজ নয়। আপনারা কি একবারও ভেবে দেখেছেন গত ১৫ বছর ধরে যারা পুরো দেশটাকে নিজেদের হাতের মুঠোয় রেখেছিল, সেই আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী আসলে বর্তমান সময়ে কোথায় গেল? তারা কিন্তু কোনো প্রকার জাদুমন্ত্র বা তাবিজ কবচের মাধ্যমে হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায়নি। যারা খুব বেশি পরিচিত মুখ ছিল তারা হয়তো পালিয়েছে, গ্রেফতার হয়েছে অথবা গা ঢাকা দিয়ে আছে। কিন্তু তৃণমূলের একটা বিশাল অংশ স্রেফ খোলসের ভেতর ঢুকে গেছে। তারা কিন্তু অত্যন্ত চুপচাপ, কোনো সাড়া শব্দ নেই। তারা শুধু একটা মোক্ষম সুযোগের অপেক্ষা গ্রহণ করছে। যেদিন সেনাবাহিনী মাঠ থেকে সরবে আর বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষায়, মব জাস্টিস দমনে হিমশিম খাবে, সাধারণ মানুষের তখন নাভিশ্বাস উঠবে। ঠিক সেদিনই কিন্তু এই সুপ্ত শক্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাজনীতিতে একটা অমোঘ নিয়ম আছে, ক্ষমতা কখনোই কিন্তু কোনোভাবে কোনো শূন্যস্থান পছন্দ করে না। দর্শক, সরকার যদি মনে করে তাদের ১ কোটি লাঠিয়াল বাহিনী আছে এবং সেটা দিয়েই তারা সব সামলে নেবে, তবে তারা আমি মনে করি বোকার স্বর্গে বাস করছে। সেনাবাহিনীর উপর থেকে নির্ভরতা সরিয়ে নিয়ে নিজেদের রাজনৈতিক শক্তি আর সিভিল প্রশাসনকে যদি তারা এখন থেকেই প্রস্তুত না করে, তবে সেই চরম বিশৃঙ্খলার শূন্যস্থান পূরণে আওয়ামী লীগের একটা নাটকীয় ফিরে আসার সম্ভাবনাকে আপনি কোনোভাবেই কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। দর্শক, এটা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু ইতিহাসের দিকে তাকালে আপনি ঠিক এই জিনিসটাই কিন্তু বারবার দেখতে পাবেন। দেখুন, আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই,
ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই তাহলে আমরা কি দেখতে পাই? ১৯৭৫ সালের পট পরিবর্তন বলুন, ১৯৯০ সালের এরশাদ সাহেবের পতন বলুন, বা ২০০৭ সালের 1/11 এর কথাই ধরুন। যখনই একটা বড় ধরনের ক্ষমতার রদবদল বা একটা শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, তখনই কিন্তু একটা ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আর সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে যারা একটু ভুল অঙ্ক কষেছে, অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েছে, তাদেরকে কিন্তু চরম মূল্য চুকাতে হয়েছে। বর্তমানে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থাও কিন্তু মোটেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। সিভিল প্রশাসন সবসময় কিন্তু একটা অদৃশ্য সাইকোলজিক্যাল প্রেশারের মধ্যে থাকে। তারা নিজেদের স্বাধীন সত্তা নিয়ে, নিজেদের ফুল ক্যাপাসিটি নিয়ে কাজ করতে পারেন। আমাদের দেশে সামরিক শাসন বা জরুরি অবস্থার ইতিহাস তো খুব একটা সুখকর নয়। মানুষের মনে একটা নেতিবাচক অভিজ্ঞতা রয়েই গেছে। এখন সেনাবাহিনী মাঠে থাকায় আমাদের এসপি, ডিসি বা অন্যান্য কর্মকর্তারা এক ধরনের আরামদায়ক নিষ্ক্রিয়তার মধ্যে চলে গেছে, যাকে ইংরেজিতে বলে কমফোর্ট জোন। তারা জানেন কোনো বড় ঝামেলা হলে, কোথাও দুপক্ষের মারামারি লাগলে আর্মি এসে সেটা সামলে নেবে। কিন্তু আর্মি যখন চলে যাবে, তখন এই রিল্যাক্সড মুডে থাকা প্রশাসন কিন্তু হঠাৎ করে পুরো দেশের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আপনি কি মনে করেন? রাজনৈতিক নেতারা যখন নিজেদের নির্বাচনী এলাকায় যান, তারাও এখন মিলিটারির উপস্থিতির কারণে একটা সাইকোলজিক্যাল চাপের মধ্যে থাকে। কিন্তু এই চাপটা সরে গেলে কি ধরনের বিস্ফোরণ ঘটবে সেটা আসলে সামলাবে কে? সুপ্রিয় দর্শক, আরেকটা ভয়ঙ্কর বিপদের জায়গা নিয়ে সরকার হয়তো সেভাবে ভাবছে না। ধরুন, সেনাবাহিনী একবার বেড়াকে ফিরে গেল, এরপর পরিস্থিতি সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। চারিদিকে খুন খারাপি, চাঁদাবাজি আর দখলদারিত্ব শুরু হয়ে গেল। তখন সরকার কি করবে? সরকার তখন নিরুপায় হয়ে বাধ্য হবে সেই সেনাবাহিনীকে আবারও মাঠে নামাতে। কিন্তু মনে রাখবেন, দ্বিতীয়বার যখন তারা নামবে, তখন পরিস্থিতি কিন্তু আর আগের মতো মোটেও শান্ত থাকবে না। তখন হয়তো শুরু হবে নতুন কোনো অপারেশন ক্লিন হার্টের মতো অত্যন্ত কঠোর এবং নির্দয় অভিযান। আর বর্তমান সেনাবাহিনী কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জনবান্ধব বা প্রো পাবলিক হওয়ার একটা জটিল চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, গত সরকারের আমলে কাজ করার কারণে তাদের ভেতরে হয়তো এক ধরনের নৈতিক দুর্বলতা ছিল, যার কারণে তারা এখন সেমি আওয়ামী লীগ, সেমি ইউনুস বা সেমি ওয়াকারুজ্জামান এমন একটা মিশ্র মনস্তত্ব নিয়ে মাঠে কাজ করছে। কিন্তু একটা রাজনৈতিক সরকারের সরাসরি হুকুমে তারা যখন দ্বিতীয়বার কঠোর অ্যাকশনে রাস্তায় বের হবে, তখন সাধারণ মানুষ বা রাজনৈতিক কর্মীদের সাথে তাদের কিন্তু একটা বড় ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হওয়াটা এখানে খুবই স্বাভাবিক এবং হিসেব নিকেশ কিন্তু তাই বলছে। আর তখন ক্যাজুয়ালিটি বা ক্ষয়ক্ষতির পরিমাণ, মানুষের প্রাণহানির সংখ্যা আগের যে কোনো ক্লিন হার্ট অপারেশনের চেয়ে অত্যন্ত ১০ গুণ বেশি হওয়ার আশঙ্কা থাকবে। আর এটাই কিন্তু সরকারের জন্য বড় বিপত্তি। আর মাঠের বাইরে থাকা আওয়ামী লীগের জন্য একটা বড় ফিরে আসার উৎপত্তি স্থল। আর এরকম পরিস্থিতি না সেনাবাহিনীর মতো একটা জাতীয় প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক, না সরকারের টিকে থাকার জন্য নিরাপদ। তাহলে শেষ পর্যন্ত উপায় কি দাঁড়াচ্ছে? উপায় আসলে এখানে একটাই। সরকারকে এই মুহূর্তে অত্যন্ত সতর্কতার সাথে অনেকটা দড়ির উপর দিয়ে হাঁটার মতো সাবধানে পা ফেলতে হবে। কে সোশ্যাল মিডিয়ায় কি গালাগাল করলো, কোন কন্টেন্ট ক্রিয়েটর বিদেশ থেকে বসে উস্কানি দিল যে এই সরকার ১ ঘন্টাও টিকবে না, এসব কথায় কান দিয়ে রাতারাতি কোনো ইমোশনাল সিদ্ধান্ত আসলে নেওয়া যাবে না। বিরোধীরা খোঁচা দিচ্ছে, তাই প্রমাণ করার জন্য আজই
জেদের বসে আর্মি প্রত্যাহার করে নিলাম। এটা হবে এক ভয়ংকর, আমি মনে করি, আত্মঘাতী সিদ্ধান্ত। বরং পর্যায়ক্রমে খুব ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে এই কাজটা করতে হবে। অন্যথায় এটা কিন্তু উল্টো বুমেরাং হয়ে ফিরে আসবে। প্রথমে হয়তো উপজেলা পর্যায় থেকে সরিয়ে জেলা পর্যায়ে আনা যেতে পারে। তারপর জেলা থেকে বিভাগে। এভাবে আস্তে আস্তে দায়িত্ব সিভিল প্রশাসনের হাতে বুঝিয়ে দিতে হবে। এর পাশাপাশি পুলিশ বাহিনী যারা আছে সেই পুলিশ বাহিনীকে তাদের হারানো মনোবল ফিরিয়ে দেওয়ার জন্য কার্যকর, দৃশ্যমান এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। সরকার যদি মনে করে যে তাদের দলের পেছনে কোটি কোটি একনিষ্ঠ সমর্থক আছে, তাই তাদের আর কারো সাহায্যের দরকার নেই। তবে আমি এখানে মনে করি তারা বাস্তবতার জমিন থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে। রাজনীতিতে অন্ধ আবেগ দিয়ে কখনো কিন্তু দেশ চলে না। জনগণের শান্তি বা নিরাপত্তা নিশ্চিত হয় না। দেশ চলে নিরেট বাস্তবতা, সঠিক তথ্য আর কঠোর কৌশলের উপর ভর করে। এই মুহূর্তে সরকারের মূল পলিসি হওয়া উচিত সাপও যেন মরে, আবার লাঠিটাও যেন কোনোভাবে না ভাঙে। অর্থাৎ সেনাবাহিনীর উপর নির্ভরতাও কমাতে হবে, আবার দেশ যেন কোনো অরাজকতা তৈরি না হয় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। তা না হলে সেনাবাহিনীর অবর্তমানে মাঠে যে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটতে পারে তার জ্বলন্ত লাভা স্রোতে এই সরকার তো বটেই, আমি মনে করি পুরো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, মানুষের জানমালের নিরাপত্তা সবকিছু কিন্তু এক চরম অনিশ্চয়তার মুখে পড়বে। আর সেই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আওয়ামী লীগ যে ঘাপটে মরে বসে নেই সে কথা কিন্তু কেউ হলফ করে বলতে পারবে না। এই অত্যন্ত স্পর্শকাতর সময়ে আমাদের সবারই আসলে চোখ কান, আমি মনে করি, খোলা রাখা উচিত। পরিস্থিতি আগামীতে কোন দিকে মোড় নেয় সেটা দেখার জন্য আমাদের হয়তো জুন মাস পর্যন্ত রুদ্ধশ্বাসে অপেক্ষাই করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।